This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয় তো অবশ্যই লাগে, কিভাবে কি হয়, কখন কি হয়। এবার দেখুন, আমি সাধারণভাবে রাস্তা দিয়ে হাঁটছি, গুলি করতে গিয়ে গুলিটা তো আমার গায়েও লাগতে পারে। আগে যেরকমভাবে কলকাতাটা আমার সবচেয়ে সেফেস্ট, মানে ইন্ডিয়ার মধ্যে সেফেস্ট প্লেস যেটা মনে হতো, যেখানে আমি জন্মেছি, এখন সত্যি বলতে গেলে আমার মানে রাত 10টার পর বা সকালবেলা মানে যেটা সিকিউর আগে ফিল করতাম, সেই সিকিউরিটিটা এখন ফিল করি না। কারণ আমাদের ছেলে মেয়েরা তারাও তো রাস্তাঘাটে চলে, এবার এরকম দিনের পর দিন হলে আমাদেরও তো ভয় থাকে না। আচ্ছা, কি হচ্ছে বলুন তো? প্রতিদিন শহরের কোথাও না কোথাও কোনো না কোনো কিছু ঘটছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী, আর বিরোধীরা তারা আঙুল তুলছে প্রশাসনের দিকে। কলকাতাকে মানুষ এখন একটা দুষ্কৃতীদের শহর বলে মনে করছে, এবং এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। এই কারণে যে এই রাজ্যে অপরাধীদের সরকার চলে এবং দুষ্কৃতীদের মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে এখানে যা কিছু করা সম্ভব অর্থের বিনিময়ে, অর্থের প্রয়োজনে। এই কসবায় যে কসবা নিয়ে আজকে এত বড় বড় কথা সিপিএম বা বিরোধীরা বলছে, এই কসবা অঞ্চলেই কসবাতেই কিন্তু সিপিআইএমের সম্ভবত ওটা 26শে জানুয়ারি 2000 সাল সিপিএমের লোকাল কমিটির সেক্রেটারি গুরুপদ বাগচি, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং সেই খুনেও অভিযোগ ছিল যে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িত। 9 তারিখ মানে 9ই নভেম্বর শিয়ালদা স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে বৈঠকখানা বাজার, সেখান থেকে অস্ত্র উদ্ধার। 15 তারিখ বাড়ির নিচে বসে আছেন কলকাতা পুরসভার একজন দাপুটে কাউন্সিলর, তাকে গুলি করার চেষ্টা। ঠিক তার পরের দিন 16 তারিখ টলিগঞ্জে, সেখানে পুলিশ একটা ঝামেলা সামাল দিতে যায়, আক্রান্ত হতে হয়। আর আজকে সকালে মুকুন্দপুরে সোনার দোকানে ঢুকে মালিককে ধারালো অস্ত্রের কোপ। আর এসব দেখে শুনে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বাংলা কি কোথাও গিয়ে ক্রমশই বিহার হয়ে উঠছে? শুক্রবার রাতে কসবার শপিং মলের কাছে কাউন্সিলরকে খুনের চেষ্টা। দুদিন কাটতে না কাটতেই তার ঠিক 5 কিলোমিটারের মধ্যে সোনার দোকানে লুটের চেষ্টা। বাধা পেয়ে মালিককে কোপ। পূর্ব যাদবপুর থানা থেকে মাত্র 500 মিটার দূরে দুষ্কৃতী তাণ্ডব। পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজার সকাল 11:30 নাগাদ এই যে সোনার দোকান আমরা দেখতে পাচ্ছি, এই সোনার দোকানের ভেতরে এক দুষ্কৃতী সে প্রবেশ করে এবং ব্যবসায়ীর সঙ্গে সে সোনার বিভিন্ন অলংকার কেনাবেচা নিয়ে কথা বলতে থাকে এবং তার মাঝেই সে লুটপাট চালানোর চেষ্টা করে। ক্রেতার সেজে সোনার দোকানে লুট নয়তো ডাকাতির চেষ্টা। ইদানিং এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। ব্যারাকপুর, ডোমজুড়, রানীগঞ্জ, পুরুলিয়া, বালিকাটা নেহাত কম নয়। মুকুন্দপুরেও ক্রেতার ছদ্মবেশে লুটের ছক। দোকানের মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন লুটের চেষ্টা? পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জালে ত্রিপুরার বাসিন্দা দীপঙ্কর পাল। শেয়ারে ভরাডুবি, তারপর নাকি লুটের চেষ্টা। এই দীপঙ্কর পাল সে সম্প্রতি শেয়ার মার্কেটে বহু টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু সেই বিনিয়োগের পর সে বেশ কিছু টাকার লোকসান খায়, মোটা অঙ্কের টাকা তার লোকসান হয় এবং তারপরেই সে এই লুটের পরিকল্পনা করে। রবিবার সকালেই হামলা এমন নয়। পুলিশ সূত্রে খবর, 3 দিন আগেই মুকুন্দপুরে সোনার দোকানে যায় অভিযুক্ত। 12 গ্রাম ও 3 গ্রামের দুটি সোনার চেন পছন্দ করে অভিযুক্ত। এই মুহূর্তে যে সোনার চেন দুটির বাজার দর 1,40,000 টাকা। রবিবার দোকানে গিয়েই সোনার চেন দুটি দেখতে চায় অভিযুক্ত। এরপরই সুযোগ বুঝে হামলা। তবে সোনার দোকানের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেও কাজ হাসিল হয়নি। স্থানীয়রা অভিযুক্ত দীপঙ্করকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সাগর নামে মহারাষ্ট্রের এক বাসিন্দাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেহেতু ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তার মানে মনে হচ্ছে ঘটনাটা প্রি প্ল্যান করা, বা যারা করেছে হয়তো প্রফেশনাল। মানে ছুরি অস্ত্র নিয়ে এসছে মানে হয়তো বা চুরি বা ছিনতাই এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি। গলাতেই দেয়। এবার ওই সময় চিৎকার করে সঞ্জয় দা, এবং ও ছুরি চালানো অবস্থায় চিৎকার করে, ধরে রাখে ওকে। ওই মুহূর্তে আমাদের এই কাকিমারা আশেপাশে আছে এবং আমার দাদারা, পাড়া দাদারা সবাই থাকে, সবাই মিলে ঝাঁপিয়ে ধরে ফেলে, দুজনকে ধরে ফেলে এবং পরবর্তীতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। দিনে দুপুরে লুটের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপ। আমরা তো রাত্রির বেলা 12টা-1টার সময় যাই, এখানে কোনো ব্যাপার না, আমরা কোনোদিন ঘটে না এরকম ঘটনা আমাদের এখানে। আমাদের মুকুন্দপুরে এই ঘটনার এই প্রথম হলো।
এই প্রথম হলো একেবারে সকালবেলা এই প্রথম ঘটনা, এরকম ঘটনা ঘটে না আমাদের শান্তিপূর্ণ এলাকা। সবথেকে বড় কথা দাদা, আমাদের অঞ্চলে আপনি সারা রাত ধরে লোক যাতায়াত করে, কখনো কোনো রকম কিছু হয় না। অস্ত্র হাতে একাই সোনার দোকানে লুটের চেষ্টা, কতটা ভয় ডরহীন হলে এইভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো যায়? আইন শৃঙ্খলার দুর্দশায় কি দুষ্কৃতীদের সাহসী করে তুলেছে? যারা এই কাজ করছে, আপনি জানবেন যারা এই কাজ করছে তারা কিন্তু শার্প লুকআউট মেনটেন করে। কেন মেনটেন করে? কারণটা এরা জানে যে আমাদেরকে যদি পুলিশ ধরেও আমাদের কোনো শাস্তি হবে না। এর সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি, সে ব্যক্তিগত কারণে তার টাকা কোথায় লস হয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য আরেকটা কোথা থেকে ডাকাতি করতে গেছে, কাউকে মেরেছে, এগুলো একদম সামাজিক অপরাধ, বিচ্ছিন্ন ঘটনা। সুপ্রিয় ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। মুকুন্দপুর থেকে কসবা দূরত্ব মেরেকেটই 5 কিলোমিটার। দেখিয়েছিলাম আপনাদেরকে সেই কসবাতে পরশুদিন সন্ধেবেলা কাউন্সিলরকে খুনের চেষ্টা হয়, কিন্তু কসবাতেই একটার পর একটা ঘটনা কেন ঘটছে বলুন তো? কারণ আসল মধু লুকিয়ে বর্গ ফুটে, সেই হিন্ট আমরা আপনাদের দিয়েছি। কসবাতে এই জমি হচ্ছে আসল মধু, আর এই জমির মধুটা ঘিরেই চারপাশে মৌমাছিদের মধ্যে টানাটানি হতে থাকে। তারপর অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলতেই থাকছে। কেন টার্গেট কসবার কাউন্সিলর? শনিবারই ইঙ্গিত দিয়েছিলেন আক্রান্ত সুশান্ত ঘোষ। মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছির লোকাল মৌমাছিরা আছে, বাইরের মৌমাছিরাও আছে। মধুবনে জমি বাড়ি, বর্গ ফুটেই নাকি বিবাদ। কত বর্গ ফুট? কাউন্সিলরকে খুনের চেষ্টার মামলায় অন্যতম অভিযুক্ত গুলজার খান ওরফে अफरोजের দাবি, सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा। এই সেই গোডাউন যা জুলকারের কাছ থেকে গুলজার খান কিনেছিল, এবং এই 2000 স্কোয়ার ফুটকে নিয়ে যাবতীয় বিতর্ক। চৌবাগার গুলশান কলোনির দাঁড়ভাঙা মোড়, এখানেই নাকি দুটি ফ্ল্যাট ও একটি 2000 স্কোয়ার ফুটের গোডাউন কেনে গুলজার, কিন্তু পরে দখল পায়নি বলে অভিযোগ। ফ্ল্যাটের প্রমোটার জুলকার নাইনের কথায় গুলজারের সুরি, আমি গুলজারকে বিক্রি করেছিলাম, ও দখল নিতে পারেনি, না দখলটা নিল হায়দার আলী। যার দিকে অভিযোগের আঙুল তিনি হায়দার আলী, সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ। হায়দার এবং সুশান্ত দুজনের অভিযোগ অস্বীকার করছেন। উল্টে জুলকারদের বিরুদ্ধেই ভেড়ি ভরাট করে ফ্ল্যাট বাড়ি আবাসন তৈরির অভিযোগ সুশান্ত এবং সুশান্ত অনুগামীদের। আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করেন, এর চেয়ে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না। হ্যাঁ, হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আর একটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেই জন্য আমি দাদাকে আগে বলেছি ওটা ভেড়ি ভাড়া হচ্ছিলো, দাদাকে আমি আপডেট করলাম দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে, তখন দাদা যা অ্যাকশন নেওয়ার আছে দাদা অ্যাকশন নিয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি ভেড়ি, যা দীর্ঘদিন আগে বোজানোর অভিযোগ ওঠে এলাকারই এক জমি ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে, যেটা সুশান্ত ঘোষটা দাবি করেছিল। এবং সেই ভেড়ি আটকায় কিন্তু 2022 সালে যখন কাউন্সিলর হয়ে আসে সুশান্ত ঘোষ, সেই সময় যে এই যে সুশান্ত কুমার ঘোষের যে কঠোর অবস্থান এবং জমিয়া মাফিয়াদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবার যে অবস্থান, তার ফলেই ওনাকে আজকে টার্গেট করা হচ্ছে। 120 বিঘায় 100 কোটির কারবার, সব বানচাল, টাকার অঙ্ক নেহাত কম নয়। তাই কি সুশান্তকে খুনের ছক? ষড়যন্ত্র কি একা গুলজারের, নাকি নেপথ্যে জুলকারও? দলিল হাতে নিয়ে ভেড়ি ভরাটের অভিযোগ উড়িয়ে জুলকার বলছেন, দেখুন আমি তো উঁচু জমি নিয়েছি, সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি, এই কোর্টের সমস্ত কাগজ আছে, এই জমি নিয়ে কোনো বিধাবাদ নেই। সেটা হতে পারে ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে গুলজার বা জুলকার নয়, সুশান্ত অনুগামীদের সন্দেহ পিছনে আরো বড় কোনো মাথা থাকতে পারে। গুলজার একটা মোড়া আছে, এর পিছনে কোনো একটা বড় গেম চলছে, এটা পুলিশ খুব তাড়াতাড়ি বের করে নেবে। হায়দার আলী কোনো টার্গেট নেই, টার্গেট সুশান্ত কুমার ঘোষকে শেষ করবে। কোনো না কোনো পলিটিশিয়ান, অ্যান্টি পলিটিশিয়ান এর পিছনে এর বড় হাত আছে।
মধুর লোভে আর কোন মৌমাছির নজর কসবায়? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এবার খুনের চেষ্টা তদন্তের নজর। সুশান্ত ঘোষকে কিন্তু ভয় দেখানো নয়, জানে মারার পরিকল্পনাই ছিল। আগেও দুবার চেষ্টা হয়েছে, তবে ব্যর্থ হয়েছিল সে। পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন কসবা কাণ্ডের মাস্টারমাইন্ড আফরোজ। এবং এই ঘটনার সঙ্গে প্রথম থেকে কোথাও একটা বিহার যোগ পাওয়া যাচ্ছে, যে কারণে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দানা পাকাচ্ছে রহস্য। শুধু ভয় দেখাতে নয়, শুক্রবার সুশান্ত ঘোষকে প্রাণে মারার পরিকল্পনা ছিল ধৃত আফরোজ ওরফে গুলজারের। তাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই প্রথম নয়, এর আগেও দুবার তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে আফরোজ, এমনটাই সূত্রের খবর। জুলাই মাসে আফরোজকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে বিহারের কুখ্যাত দুষ্কৃতী ইকবাল। দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করা হয়। সেই অস্ত্র দিয়ে জুলাই এবং অক্টোবরে সুশান্তকে দুবার খুনের পরিকল্পনা করে আফরোজ, দুবারই ব্যর্থ হয়। থার্ড টাইম অর্থাৎ শুক্রবারও কাউন্সিলরকে খতম করার লক্ষ্য নিয়ে বেরিয়েছিল আফরোজ ওরফে গুলজার, এমনটাই সূত্রের খবর। শার্প শুটার যুবরাজ কুমারকে দুটি বন্দুক দিয়ে স্কুটারে তুলে দিয়েছিল আফরোজ। পাশাপাশি স্কুটার চালককেও একটি আগ্নেয়াস্ত্র দিয়েছিল সে। পুলিশের অনুমান, পালানোর সময় আগ্নেয়াস্ত্রটি খালে ছুঁড়ে ফেলে দেয় স্কুটার চালক। কসবার রাজডাঙ্গায় কাউন্সিলরের বাড়ি থেকে খানিকটা দূরে সেই খালে রবিবার টুকুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের অনুমান, এই খাল ওপর দিয়ে যাওয়ার সময় তার নিজের আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে যায় এই খালের মধ্যে। সেই কারণেই কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে সেই খালের জলে তল্লাশি চলছে, যদি কোনোভাবে সে আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। প্রায় 1 ঘন্টা তল্লাশিতে খালে কোনো অস্ত্র মেলেনি। পরে খাল লাগোয়া ঝোপেও অস্ত্রের খোঁজ চালানো হয়। কসবার হামলার ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু তথ্য উঠে এসেছে তাতে পরতে পরতে মিলেছে বিহার যোগ। বিহার থেকে এসেছিল অস্ত্র, বিহার থেকে লোক এসে রেইকিও করে গেছিল। বিহারের বৈশালী থেকে এসেছিল 3 জন সুপারি কিলার, যাদের একজন ধৃত যুবরাজ কুমার। 3 যুবককে কালিন্দির একটি ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দেয় আফরোজ। সেই ফ্ল্যাটটিও রাম সিং নামে বিহারের এক বাসিন্দার। আফরোজের নিজের আদি বাড়িও বিহারের জামুইয়ে। মস্তান গুন্ডা অস্ত্র তোমাদের দল ছাড়া বাকি দলগুলোর কাছে কি আছে আমার জানা নাই। মুঙ্গের থেকে যে সাপ্লাই আছে সে তো তৃণমূলের গুন্ডাদের সুবিধার্থে, তৃণমূলের গুন্ডাদের প্রয়োজন মেটাতে আসছে মুঙ্গের থেকে অস্ত্রপাতি। কলকাতা এতদিন ছিল বাংলাদেশি ইসলামিক জঙ্গিদের সেফ হেভেন। এখন আমরা দেখছি যে ভাড়াটে খুনিদের অবাধ বিচরণ ভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ কলকাতা। এই নিয়ে তো ভাড়াটে খুনি লাগিয়ে মার্ডার করা বা সুপারি দিয়ে মার্ডার করার সংস্কৃতি পশ্চিমবঙ্গতে ছিল না। গত 13 বছরে তৃণমূল আমলে এই জিনিস আমদানি হলো। আমাদের কাছে এটা অবাক লাগছে যে সাধারণ মানুষের চেতনা ফুরুক এবং এই সরকারকে সমূলে তারা বিদায় করুক। যে দুষ্কৃতী এই হামলার সঙ্গে যুক্ত তাকে অ্যারেস্টের পর সে কি বলছে না বলছে এগুলো পুলিশ তাদের তদন্তের ক্ষেত্রে ব্যবহার করবে। ফলে সেখানে তার উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো মতামত সেটা। ইতিমধ্যেই কসবা কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ইনভেস্টিগেশন চলছে, ঘটনার মোটিভ কি আছে, কাদের কথাতে ওনারা এসেছিলেন এবং কারা পেছনে আছে টোটাল সিনিয়রিওতে, সেটা এখন ইনভেস্টিগেশন পার্টে আছে। তবে পুলিশ যথাযথ সাধ্য করে পুলিশ ইতিমধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছে এই কেসে। লালবাজার সূত্রে খবর, বিহার যাচ্ছে গোয়েন্দাদের একটি দল। তাদের অনুমান, হামলায় জড়িত বাকি 2 যুবক বিহারে পালিয়ে যেতে পারে। একই সঙ্গে স্কুটার চালক এবং ইকবালের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ইকবালের সঙ্গে পরিচয় কিভাবে, কতদিনের সম্পর্ক, আফরোজকে হেফাজতে পেয়ে সেই সব বের করতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গতকালই কলকাতা পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আচ্ছা, পুলিশ কর্মীরা তারা কি নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন? টালিগঞ্জে মালঞ্চ সিনেমা হলের সামনে একটা গন্ডগোল হচ্ছিল। ছুটতে যান একজন কর্তব্যরত কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। আক্রান্ত হতে হয় তাকে, সহকর্মী আক্রান্ত হয়েছেন। পুলিশ কর্মীরা এবার কি সক্রিয় হবেন? খাস কলকাতায় আবারও আক্রান্ত পুলিশ। 2 গোষ্ঠীর ঝামেলা মেটাতে গিয়ে মার খেয়ে ফিরতে হলো ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিককে।
রিজেন্ট পার্ক থানার মালঞ্চ সিনেমা মোড়। শনিবার রাতে এখানেই রাউন্ড দিচ্ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইনচার্জ অমিত শাহ। হঠাৎ তিনি দেখতে পান দুটি গোষ্ঠীর মধ্যে বিস্তর চিৎকার চেঁচামেচি চলছে। ঝামেলার জন্য রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। তিনি ছুটে আসেন এবং কী কারণে গন্ডগোল এবং সেই গন্ডগোল মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি আসার পরে স্থানীয়রা তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। কেন পুলিশ এসেছে তাদের ঝামেলায়, এই বলে তারা ওই চেয়ারম্যানের আত্মহত্যার পিছনেও জমির অঙ্ক লুকিয়ে রয়েছে। জমি কিনেছিলেন কিন্তু টাকা না দেওয়ার পরই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো, এমনই একটা ইঙ্গিত মিলেছে আত্মহত্যার নোটে। 40 বছরের কাউন্সিলর, উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান, এমন ওজনদার নেতার আত্মহত্যা ঘিরে জোর চাপানুতোর। প্রয়াত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে ইঙ্গিত জমি কেনা নিয়ে জট, পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল। এর জেরেই মানসিক অবসাদে আত্মহত্যা। একটি জায়গা কেনার কথা ছিল, সেই জায়গা কেনার জন্যই তিনি বায়না দিয়েছিলেন অল্প কিছু পয়সা, কিন্তু বাকি পয়সা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল জয়শ্রী দাস, সঞ্জয় দাস, সুর দাস এবং প্রসেনজিৎ মণ্ডল। কোন জমি? স্থানীয়রা বলছেন তো উনি একটা ডায়েরির ভেতরে কিছু লুজ কাগজে লিখে গেছেন যে ওনারকে কীভাবে ফাঁসানো হয়েছে। দাস বলছিলেন যে দেখুন আমার একটা আপনি আমার একটা জমি নেবেন, এবার জমিটা যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু ভালো হয়। তখন উনি মন্দিরে করবে বলে ওনার থেকে নিজের টাকা দিয়ে উনি মন্দির ওই জমিটা 4 লক্ষ টাকা উনি প্রথম দেন। দেওয়ার পরে কিছুদিন পর থেকেই এবার পরপর টাকা চাওয়া শুরু করে দেয়। জায়গা নিতে চাইছিল না, জায়গা দিচ্ছিল না, তো বারবার উনি টাকা চাইছে, বারবার টাকা চাইছে। এবার যখন টাকা দিতে চাইছে না তখন উনি নানা রকম উল্টাপাল্টা ওনাকে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিয়েছে। কিভাবে ব্ল্যাকমেল? জয়শ্রী দাস ভিডিওগ্রাফি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য। কি সেই ভিডিওগ্রাফি? ভিডিওটা ওনাকে বলেছে যে এই ভিডিও আছে আপনার বাড়ির লোককে, আপনার ছেলেকে, সমস্ত লোককে আমরা জানিয়ে দেবো, কিন্তু আজ মানে উনি মৃত্যুর আগে পর্যন্ত সেই ভিডিও না ওনাকে দেখিয়েছে না উনি দেখেছেন। থানায় 4 জনের নামে এফআইআর দায়ের পরিবারের। থানা থেকেই আসলাম, পুলিশের কাছে গেছি, এফআইআর হয়েছে, এখন তদন্ত হচ্ছে। হ্যাঁ, তোমরা কার কার নামে অভিযোগ করেছি? যাদের নাম চিঠিতে লিখে গেছিল তাদের নামেই করেছি। সহকর্মীর আত্মহত্যার খবরে হতবাক উত্তর ব্যারাকপুরের চেয়ারম্যান। তো ও যে সুইসাইড করতে পারে এটা কিন্তু বিন্দুমাত্র আমার মাথায় আসেনি যে সত্যি সুইসাইড করবে, কারণ বৃহস্পতিবারই যে মানুষটার সঙ্গে আমার কথা হয়েছে
তাহলে কিছু তো বলতো, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমি কিছু পাইনি। ডেথ তো আনন্যাচারাল ডেথ, কোনো মানুষ যখন আত্মহত্যা করে তার পেছনে তো কোনো একটা অবসাদ তো থেকেই যায় না, সে করবে কেন? ব্ল্যাকমেলের রহস্য কি দ্রুত ফাঁস হবে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বর্গফুটে বিবাদ শুধুমাত্র কসবায় নয়, কুলটিতে দুই প্রতিবেশী মারামারি করেছে। কি দিয়ে জানেন? তরোয়াল দিয়ে। আর অন্যদিকে খড়গপুর, সেখানেও দোকানে ঢুকে খুন করা হয়েছে। দুটো আলাদা ঘটনা, কিন্তু কারণ এক, জমি বিবাদ। কসবায় তৃণমূল কাউন্সিলরকে টার্গেট করার পেছনে রয়েছে জমি সংক্রান্ত বিবাদ। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় জমি নিয়ে জোর লড়াই। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, তার জেরে রবিবার আসানসোলের কুলটিতে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বারাকারের মনোবেরিয়ায় দুই আনসারি পরিবারের মধ্যে জমি নিয়ে ঝামেলা ছিল। রবিবার সেই বিবাদ চরমে ওঠে। তরোয়াল উঁচিয়ে তাড়া করা থেকে সংঘর্ষ, গুলি চালানোর ঘটনা, বাদ গেল না কিছুই। জমি নিয়ে সংঘর্ষে আহত হন দুই প্রতিবেশী। কুলটি থানার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামলায়। উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও। সেখানে আবার জমি বিবাদের জেরে গলা কেটে খুনের অভিযোগ। জানা গিয়েছে, কলাইকুণ্ডার পাড়াডিহার বাসিন্দা উমাশঙ্কর মাহাতো শনিবার রাতে উমাশঙ্করের ওপর 3 দুষ্কৃতী হামলা চালায়। দোকানের ভিতর গলা কেটে খুনের অভিযোগ। নিহত উমাশঙ্কর মাহাতো স্থানীয় রাস উৎসব কমিটির সভাপতি ছিলেন। পরিবারের অভিযোগ, জমি বিবাদের জেরেই এই খুন। সংক্রান্ত বিষয় নিয়ে, পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার দাদাকে ভজালে দিয়ে খুন করেছে। রাজু মাহাতো, হরিয়াতাড়া গ্রাম। ওর বাবার নাম রঞ্জিত মাহাতো। আরেকজনকে চিনি স্যার, তার নাম হচ্ছে মঙ্গল মাহাতো। জমি বিবাদের দুই ঘটনাতেই তদন্তে পুলিশ। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতিতেও জমি বিবাদের শেষ নেই, জানেন তো? কেষ্টবিনে গতি নেই। বীরভূমে কি এই আপ্তবাক্য এবার তাহলে পুরনো হতে চলেছে? ঠারে ঠোরে বোধহয় সেটাই বুঝিয়ে দিলেন কাজল শেখ। তিনি জানিয়ে দিলেন, বীরভূমে তৃণমূল কংগ্রেস কারো একার কথায় নয়, চলবে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। জেলা সভাধিপতির এই বক্তব্যকে কার্যত সমর্থন করেছেন সাংসদ শতাব্দী রায়। আচ্ছা, বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলের যে আধিপত্য ছিল, সেটা কি তাহলে পুরোপুরি অতীত হয়ে গেল? আচ্ছা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি এটাই চাইছিলেন? জেল থেকে বেরিয়ে কেষ্টমণ্ডল কি তাহলে কোথাও গিয়ে একটা গণ্ডির মধ্যে বাধা পড়ে গেলেন? উঠছে এমনই প্রশ্ন। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, যিনি বলেছেন, তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই। বীরভূমে অনুব্রত জমা নাকি শেষ হওয়ার পথে। কেষ্টর একাধিপত্য খর্ব করে কোর কমিটিকেই বাড়তি গুরুত্ব তৃণমূল নেতৃত্বের। এখন একা কেষ্ট নন, বীরভূমের রাজনীতিতে কোর কমিটির শেষ কথা। শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পরে এই সমস্ত প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে অন্তর্ভুক্ত করা হলেও তার অবাধ গতিবিধিতে কার্যত রাশ টেনেছে দল। এমনকি জেলার কোথাও যেতে হলে সেখানকার নেতাকে জানিয়েই যেতে হবে তাকে। জেলায় অনুব্রত মণ্ডলের ক্ষমতা যে খর্ব করা হলো, কোর কমিটির বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেল। অনুব্রত মণ্ডলের একক নায়কতন্ত্র যে বীরভূম জেলায় আর চলবে না, কাজল শেখ কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। এককভাবে কেউ দায়িত্ব বীরভূম জেলার নেই। আমাদের একটা 6 সদস্যের কোর কমিটির টিম স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এবং সেই 6 সদস্যের কোর কমিটির টিমে যখন আমাদের কোর কমিটি বৈঠক বসবে সারা বীরভূম জেলা নিয়ে, তখন আমাদের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে। এর বেশি কিছু নয়। স্বভাবতই আমি বা কেউ বা একনায়কতান্ত্রিক ভাবে বা এককভাবে জেলা চালাবে না, সবাই আমরা আলাপ আলোচনার সাপেক্ষে জেলা চালাবো। রাজনৈতিক মহলে জল্পনা, যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত কি গারদ থেকে ফিরে গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়লেন? কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর অনুপস্থিতিতে গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে বীরভূমে ভালো ফল করে জোড়াফুল শিবির, জানিয়ে সন্তোষ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অনুব্রতর প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা জোরালো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেষ্ট তিহারে থাকলেও বীরভূমটা আমি দেখে নেব।
তিহার থেকে ফেরত আসার আগে এখন ভাইপো বলছেন যে ওটা দিদিকে দেখার দরকার নেই, আমি দেখব। তাই একনায়কতন্ত্র আসলে বীরভূমের মাটিতে নয়, একনায়কতন্ত্র কার থাকবে, পিসি না ভাইপোর লড়াই সেটার চলছে, তার প্রতিফলন বীরভূমের মাটিতে আমরা দেখছি। বীরভূমটা কি ওদের বাবার জমিদারি নাকি যে ওখানে এর বদলে ওর একনায়কতন্ত্র চলবে? তৃণমূলের মিটিংয়ে বসে ঠিক হবে? বীরভূম কিভাবে চলবে? বীরভূমের মানুষের কথা চলবে, বীরভূমের সাধারণ মানুষের বক্তব্য চলবে। সেখানে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব বিরোধী শূন্য বীরভূম করা যাবে না, কাজল শেখের নেতৃত্ব করা যাবে না। তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যখন বিজেপি এসব এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করেছিল, তারপরে কোর কমিটি তারাও দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং তারাও মানুষের আশীর্বাদে 2টো সিটি জিতিয়ে এনেছেন। এখন জামিনের পর সেখানে অনুব্রত মণ্ডলও আছেন, ফলে কোর কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে। আর কে কোন পদে আছেন এগুলো আপনারা নিয়ে মাথা ঘামান, আমরা শুধু ভোট আসবে জিতবো, ভোট আসবে জিতবো। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক বহু চর্চিত। সম্প্রতি জেলায় বিজয়া সম্মেলনের আয়োজন ঘিরেও তার আঁচ টের পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কারো একার হাতে ক্ষমতার নেতৃত্ব? জল্পনা রাজনৈতিক মহলে। বীরভূম থেকে হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির ময়দানে 26-এ জমি নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে। এই তো শনিবার উপনির্বাচনের ফলাফল বেরোবে, তার আগেই 6-0 চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ। তিনি বলেছেন যে 26-এর রেজাল্ট বিরোধীদের এতটাই খারাপ হবে যে বিরোধী দলনেতাই থাকবেন না। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি তো হুঁশিয়ারি দিয়েছেন যে 26-এ রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার হবে। 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। মহারাষ্ট্র ঝাড়খণ্ডে বিধানসভা ভোট, 15 রাজ্যের 50টি কেন্দ্রে উপনির্বাচনের আবহেই বঙ্গের নেতাদের তরজার বিষয় 2026। আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে। বাংলায় বিধানসভা ভোটে 2 বছর বাকি, কিন্তু একের পর এক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, নেতা মন্ত্রীদের গ্রেফতারি, আরজিকর কাণ্ড, অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্যের মতো ঘটনা ক্রমশ মাথা ব্যথা বাড়াচ্ছে শাসক দলের। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভায় কেউ বিরোধী দলনেতা হতে পারবেন না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুরু হয়েছে তর্কযুদ্ধ। 11 সালের আগে লাস্ট যে নির্বাচন আর আগের যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ 6-এর যে নির্বাচন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 29খানা সিট পেয়েছিল, বিরোধী দলের মর্যাদা পায়নি। 29টা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু 2011-তে ক্ষমতায় এসেছে। অতএব কেউ কোনো দলকে ওনার এরকম ভাবার বিষয় নয় যে সেই দল কম সিট পেল বা তার সিট সাময়িকভাবে কমে গেল মানে যে সেই দল ক্ষমতায় আসতে পারবে না। জ্যোতিষ আছে দিদির দলের, এখন দিদির দলের হয়ে সবাই লড়বে না কোনো অভিষেক গোষ্ঠী মমতা গোষ্ঠী হয়ে লড়বে সেটা দেখার দরকার। এখন দিদি তো ক্ষমতাতে আছেই, আবার বলার কি আছে? ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে বাংলার 12টা বাজানোর পর আর কথা বলতে লাভ নাই ভাই। পুলিশ ছাড়া ভোট করাক, গুন্ডা ছাড়া ভোট করাক, কল্যাণ ব্যানার্জি গণতন্ত্রের নিয়মে শ্রীরামপুরে লড়ে দেখান। এই এখন এইসব বড় বড় কথা বলছে, আরজিকরের আন্দোলন তো মোটামুটি ভিতর থেকে ঝাঁকিয়ে দিয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসন জিতে তোলপাড় ফেলে দিয়েছিল বিজেপি, কিন্তু 2021-এ বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনেও বাংলার 42টি লোকসভার মধ্যে 29টি যায় জোড়া ফুলের দখলে। বিজেপি 18 থেকে নেমে এসেছে 12। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজ্যের 192টি বিধানসভায় এগিয়ে রয়েছে শাসক শিবির, বিজেপি এগিয়ে 90টি আসনে, কংগ্রেস 11 এবং বিধানসভায় এগিয়ে রয়েছে সিপিএম। এই কথাগুলো 21-এর আগেও বলেছিলেন, এই কথাগুলো 23-এ পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছেন, এই কথাগুলো 24-এর লোকসভা নির্বাচনের আগে বলেছেন, কিন্তু বাংলায় বিজেপি ক্রমশ কমছে এবং তৃণমূল আরও ক্রমশ বাড়ছে। আসন্ন 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 4 দলই আলাদা আলাদা লড়ছে। কংগ্রেসের হাত ছেড়েছে বামেরা, উল্টো দিকে সাংগঠনিক জমি মজবুত করতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের সময় বাংলায় শাসক ও বিরোধীরা কী অবস্থানে থাকবে সে উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জমি নিয়ে কি লড়াই দেখেছেন? সরকারি খাস জমি অবধি ছাড় পাচ্ছে না, যার যত আছে
তার তত চাই, আর যার নেই তার কি অবস্থা? ঘুষের টাকা জোগাড় করতে পারেননি বলে মাথার উপরের ছাদটুকু অবধি পাননি। মারাত্মক অভিযোগ আবাস দুর্নীতি নিয়ে পাঁশকুড়ায়। আমরা পয়সা দিতে পারিনি বলে ওই জন্য আমাদেরকে দেয়নি। পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে অন্যতম জয়কৃষ্ণপুর। বন্যার জলে ভেঙে গেছে একাধিক মাটির বাড়ি। জল নেমে গেলেও সেই ঘরগুলি এখন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। কোনো কোনো বাড়ির পিছনের দেওয়াল ধসে গিয়েছে। ভাঙা ছিটে বেড়ার বাড়ির পাশে কোনো মতে ত্রিপল টাঙিয়ে দিন গুজরান। কেউ কেউ আবার অন্যের পাকা বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই হয়ে গেছে রাজ্যে আবাস যোজনার সমীক্ষা, তালিকা তৈরির কাজ। কাঁচা বাড়ির বসবাসকারীরা আবাসের জন্য আবেদন করেছিলেন, ভেবেছিলেন তালিকায় নাম উঠবে, কিন্তু কোথায় কি? কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? দেখুন কি কি অভিযোগ করছেন শেখ মইদুল, আনসুরা বেগমরা। বন্যার জলে ডুবে গেছে ঘর, এইরকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি। অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি না। আমি দেখছি তো সব শুনতে পাচ্ছি, তো পাচ্ছে, তাদের পাকার ঘর আছে তারাও পাচ্ছে। মনেই তো আমি কিছুই করতে পারিনি। কেন? আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছি। বিরোধীরাও একই অভিযোগে সরব। শাসক ঘনিষ্ঠদের নাম উঠেছে আবাসের তালিকায়। ব্যাপকভাবে এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য সহ পাঁশকুড়া জুড়ে স্বজন পোষণের একটা প্রবণতা এখানে কাজ করছে। স্বাভাবিকভাবেই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আবেদন করেছেন তাদেরও ইনকোয়ারি হচ্ছে। তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিপূরণ। কেন্দ্রের আবাস যোজনার প্রকল্পে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্য সরকারের তরফে আবাস যোজনার টাকা দেওয়ার পাশাপাশি ত্রুটিমুক্ত তালিকা তৈরির কথা ঘোষণা করা হয়, কিন্তু সেখানেও স্বজন পোষণের অভিযোগ পিছু ছাড়ছে না, বরং এর সঙ্গে জুড়ে গেছে ঘুষ চাওয়ার মতো মারাত্মক অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় দুর্নীতির শেষ নেই। শিক্ষা দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও জেলে রয়েছেন। কিভাবে নিয়োগে অনিয়ম হয়েছে আমরা আপনাদের সব ডিটেল দেখিয়েছি। এই এত বিড়ম্বনার মধ্যেও চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে, তাতে গর্ববোধ করছেন শাসক নেতা। হ্যাঁ, তৃণমূল বিধায়কের বক্তব্য শুনলে আপনিও চমকে উঠবেন। জগৎস্বামীর মন মোহিনী বিনোদিনীরা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না। ভাঙড়ের তারদহ। শনিবার রাতে রাস পূর্ণিমার উৎসব গানে গানে মাতিয়ে দিয়েছিলেন দুই সাংসদ সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল আর বিধায়ক লাভলি মৈত্র। পরে ওই ভাঙড়েই চালতাবেরিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শোনালেন রাজ্য সরকারের রেকর্ডের কথা। স্বাধীনতার পর কেউ সেই রেকর্ড বাজাতে পারেনি। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। পরীক্ষা না দিয়েই চাকরি, এতেও গর্ব হয়? শাসকের আলবাত। আবার শুনুন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কোন রেকর্ডের কথা বললেন। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। একবার শুনে বিশ্বাস নাও করতে পারে, তাই দুবার শোনালাম। একজন বিধায়ক বুক ঠুকে গর্ব করে বলছেন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। স্বাধীনতার পর কেউ শুনেছেন? বিরোধীদের আক্কেল বলুন,
এরকম রেকর্ডের কথা শোনানোর পরও তারা রে রে করে উঠছেন। স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি, এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি, এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি, খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি। শওকত মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন, আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। এটা ঠিক, শওকত মোল্লা যেটা বলেছে একদম 100% ঠিক, যে তার বিশেষ লোকেদেরকে, বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। শওকত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে 9,500 টাকা মাইনে, ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি। সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে গেল। তৃণমূলের যেটা কর্মসূচি চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি, যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি, তো সেটাই তো উনি খুব সহজভাবে। তিলোত্তমার তদন্তে শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিয়োগ কিভাবে তাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত। রাজ্য স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। ফাঁক ফোকর ধরা পড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবাসে অনিয়ম, পরীক্ষায় অনিয়ম দেখলেন, এবার বেনিয়ম দেখাবো, এবং সেটা ওষুধে। ঘটনাটা ঘটেছে মেদিনীপুরের চণ্ডীচরণ দত্তর সঙ্গে। তিনি আরেকটি হলে বিষ খেয়ে ফেলছিলেন, কিন্তু খেতে যাচ্ছিলেন ওষুধ। কিভাবে? পুরসভা থেকে তাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ। কিন্তু প্রশ্ন হলো কিভাবে ঘটনা ঘটলো, কেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ তাকে দিয়ে দেওয়া হলো? দেখুন বিস্তারিত। পকেটে টান থাকলে দুবেলা অল্প খেয়ে থাকা যায়, কিন্তু শরীরে রোগ বাসা বাঁধলে ওষুধ না খেয়ে বাঁচা যায় না। বহু মানুষই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওষুধের ওপর নির্ভরশীল, কিন্তু সেই ওষুধই যদি বিষ হয়, কারণ ওষুধ বিলি নিয়ে বড় সড় প্রশ্নের মুখে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগ। মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীচরণ দত্ত, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন। প্রেশার, সুগার, চোখের সমস্যায় জেরবার ষাটোর্ধ্ব চণ্ডীচরণ দত্ত। সারা মাস হাজার হাজার টাকার ওষুধ খেতে হয়, পকেট সামলাতে হিমশিম খেতে হয় প্রাক্তন পুরকর্মীকে। তাই বিনামূল্যে ভালো ওষুধ পাবেন এই আশায় নভেম্বরের গোড়ায় মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য ক্লিনিকে তিনি গিয়েছিলেন। এত ওষুধের খরচ আমি সামলাতে পারছি না, আমি দেখি তাহলে পৌরসভা থেকে দিচ্ছে, যখন প্রেশার দেখালাম ওখানে ডাক্তারবাবুকে, তো বলছে এক্ষুনি ওষুধ খান, তো ওষুধ দিল, প্রেশারের ওষুধ লিখে দিয়ে তারপরে তার গোডাউন থেকে দিল। পুরসভার স্বাস্থ্য বিভাগের কাউন্টার থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরেছিলেন চণ্ডীচরণ বাবু, কিন্তু সেই ওষুধ খাওয়ার সাহস পান বৃদ্ধ। পাবেনি বা কি? পুরসভা থেকে দেওয়া ওষুধ যে মেয়াদ উত্তীর্ণ, ওষুধের স্ট্রিপটি খতিয়ে দেখলেই আটকে উঠতে হয়। কারণ প্রেশারের ওষুধটি তৈরি হয়েছে 2022 সালের নভেম্বরে, আর ওষুধের মেয়াদ শেষ হয়েছে 2024 সালের অক্টোবরে। মানে 1 মাস আগেই সরকারি ওষুধের মেয়াদ উত্তীর্ণ। এবারে ঘরে এসে যখন আমার জামাইকে দেখালাম, সে বলছে তো এক্সপায়ারি, এগুলো কি খাবেন? তো সেগুলো এক গাদা ওষুধ ছিল, সবই এক্সপায়ারি। যে এক্সপায়ারি ওষুধগুলো আমাকে দিচ্ছে, আমি মরে যাবো? এই তো কি, তো মার্ডার করার কেস। প্রশ্ন হলো, সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে কি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো? তাহলে কি পুরো ক্লিনিকে কোনো নজরদারি নেই? যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিভাবে স্বাস্থ্য দপ্তরে এলো, কিভাবে একজন রোগীর পরিবারকে সেই ওষুধ দেওয়া হলো, এই প্রশ্ন নিয়ে আমরাও গিয়েছিলাম মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তর এবং কি মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের কাছে। এক্সপায়ার্ড ওষুধ বিলি নিয়ে মেদিনীপুর পুরসভার প্রধান সৌমেন খানের দাবি, আমাদের ওষুধ যারা সাপ্লাই দেন সেখান থেকে এই অক্টোবর মাসেই ওষুধ দিয়েছে, আবার যার ফলে অক্টোবর মাসে এক্সপায়ারি সেরকম ওষুধগুলো এখানে দিয়েছে, এবং মানে এই কয়েকদিনে তো আর এত ওষুধ ব্যবহার হবে না। তার মানে ছাড়পত্র পাওয়া সংস্থা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সরবরাহ করে, সেই সংস্থা কি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুরো ক্লিনিকে পাঠালো? তাহলে কি কোথাও কোনো নজরদারি নেই, নাকি এর পিছনে রয়েছে অসাধু কোনো কারবার? কারণ বিশেষজ্ঞরা বলছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে তো বিষের সমান। সরকারি কোনো হাসপাতাল বলুন, মিউনিসিপ্যালিটি হসপিটাল বলুন, যেখান থেকেই বলুন, এক্সপায়ারি ডেটে বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো দেওয়ার কথাই না একদম। এটা পেশেন্টেরও কনফিডেন্স লুজ করে
ক্ষতি হওয়ার তো কিছু সম্ভাবনা থাকেই। তার বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ধরুন অপারেশনের পরে ইনফেকশন হয়ে রোগীর মৃত্যু হওয়া ইদানিং সরকারি হাসপাতালগুলোতে কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। সেখান থেকে বোঝা যায় যে অ্যান্টিবায়োটিক যা সাপ্লাই হয় সেগুলোর মান নিয়ে সার্জেনরা বিশেষ করে সেই ওষুধটা দিতে সবসময় ভরসা করেন না। তাহলে কি ওষুধগুলো কম দামে কেনা হয়, খারাপ জায়গা থেকে কেনা হয়? তা নিশ্চয়ই না। তাহলে এরকম হবে কেন? এগুলো তো নজর দিতে হবে। TV9 বাংলা এই খবর দেখানোর পরেই টনক নড়ে পুরসভার। গাফিলতির শিকড় খুঁজতে তৈরি হয় তদন্ত কমিটি। আমরা সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি। যারা দেখেন ওষুধ দেন তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দরকার হলে সাসপেন্ড করব আমরা। চণ্ডীচরণ দত্ত এই ওষুধ খাননি, কিন্তু আরো অনেকেই তো এই ওষুধ পেয়েছেন। তাদের কি অবস্থা? এই ভুলের জন্য কারো যদি জীবন যেত তাহলে তার দায় কে নিত? এই প্রশ্ন আমাদেরও। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। গতকাল রাতে ফোরশোর রোডে ভয়াবহ দুর্ঘটনা, তিনজনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে, কিন্তু এর মধ্যেও আরও একটা খবর লুকিয়ে রয়েছে। যে গাড়ি ওই ট্রেলারে গিয়ে ধাক্কা মারে সেই গাড়িতে বিধায়কের নামের ফলক, কিন্তু সেই বিধায়ক বলছেন সেই গাড়ি তো তার নয়। তাহলে যে কেউ গাড়িতে MLA লাগিয়ে বেরিয়ে পড়তে পারে। নীলবাতি, পুলিশ, সেনা, আইনজীবী কিংবা প্রেস, স্টিকার লাগানো এমনই সব বহু গাড়ি রাস্তায় চোখে পড়ে। অনেক সময় জানা যায় চালক কিংবা গাড়ির মালিকের সঙ্গে স্টিকারের উল্লেখ কর্মক্ষেত্রের বহু দূর পর্যন্ত কোনো যোগই নেই, কিন্তু তাই বলে বিধায়কের নাম ফলক ব্যবহার করেও রাস্তায় ছুটছে গাড়ি। এক দুর্ঘটনার জেরে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শনিবার মাঝরাতে হাওড়া শিবপুরে ফরশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের পিছনে 4 চাকা গাড়ির ধাক্কা। গাড়িটি এতটাই জোরে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মেরে প্রায় 2 পাক রাস্তার মধ্যে ঘুরে গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলারের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ 3 জনের মৃত্যু। আমার বাড়িতে একটা প্রিয় পাঠ ছিল, আমার বোনকে আনতে গিয়েছিল, ওই বোন যে ছিল আমার শালার মেয়েকে আনতে যেতে পারে, স্কুটি নিয়ে আমি আসতাম, আমার ছেলেকে দেখলাম স্পট ডেথ হয়ে গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের দিকে নজর দিতেই দেখা যায় সেখানে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নাম ফলক রয়েছে, সঙ্গে তৃণমূলের লোগো, স্টিকার। স্বাভাবিকভাবেই মনে করা হয় গাড়িটি তৃণমূল বিধায়কের, কিন্তু সেখানেই বিভ্রান্তি। কারণ TV9 বাংলাকে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানিয়েছেন এই গাড়ি তার নয়। কি বলছে, কি খবর আমি জানি না দাদা। ওই গাড়িটা আমার নামে পড়েছে, ওই গাড়ি আমার নয় দাদা, বলছেন। তাহলে কারা করলো জানি না, ওটা খোঁজ পুলিশকে বলেছি, খোঁজ দিতে বলেছি। ও গাড়ি আমার গাড়ি সব স্করপিও, বুঝছেন। ওই গাড়ি আমার নয় কিভাবে, কিন্তু গাড়ির সামনে বোর্ডে তো আমার লেখা আছে, নাম লেখা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো তাহলে এই গাড়ি কার? খোঁজ নিতে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জনৈক রাহুল সাহার নামে 2018 সালে রেজিস্টার। হুগলির RTOতে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে। আর এখানেই প্রশ্ন, গাড়িতে বিধায়কের নাম ফলক ব্যবহার করে কিসের লাভ? কারণ প্রাক্তন পুলিশ কর্তাদের দাবি বিধায়কের গাড়ি মানেই বাড়তি সজাগ থাকে পুলিশ। বহু ক্ষেত্রে স্টিকার দেখে গাড়ি ছেড়ে দেওয়া হয়। সেই সুবিধা পেতেই কি গাড়িতে বিধায়কের নাম ফলক ব্যবহার? ভুয়ো স্টিকার লাগানো গাড়িকে ব্যবহার করে অবৈধ কাজ হতে পারে, এমন গাড়িকে কাজে লাগিয়ে বেআইনি কাজও হতে পারে। TV9 বাংলার কাছ থেকে জানতে পেরে উদ্বিগ্ন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাও। তাহলে কি কেউ ফাঁসানোর চেষ্টা করছে আপনাকে? হতে পারে দাদা, হতে পারে দাদা, আমি জানি না দাদা। নিজেরই গাড়ি ছিল, এখন ভেসে গেছে আর বলছে না। তৃণমূল কংগ্রেস এটাই করে। কলকাতা থেকে জেলা ভুয়ো স্টিকার লাগানো গাড়ি চিহ্নিত করতে বছরখানেক আগে অভিযান চালিয়েছিল পুলিশ, কিন্তু তারপর সেই নজরদারিতে ঢিল পড়তেই কি বিধায়কের নাম লেখা ফলক নিয়ে দেদার ছুটছে গাড়ি? সুব্রত, সুশোভন ও শুভেন্দুর রিপোর্ট, TV9 বাংলা।